বড় দলগুলো যখন বলে যে আমরা 1 কোটি কর্মসংস্থান করব, কিন্তু সেটার কোনো রোড ম্যাপ থাকে না। হিউজ পরিমাণ মামলা বাণিজ্য হচ্ছে, দলগুলা যেমন বাণিজ্য হচ্ছে, এখানে পুলিশের নিজের বাণিজ্যও হচ্ছে। জাতীয় পার্টিকে তৈরি করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন ধরনের সংকট তৈরি করার জন্য, যে আমাদের ক্যারেক্টার শেমিং করা হয় স্পেশালি। গতকালকে তো একটা ওভারঅল আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য একটা আনন্দের দিন। এই আনন্দের দিন কেন বলছি, যে এটা একটা অর্জন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের যে অর্জন, সেটা একটা ধারাবাহিকতা গতকালকেও ঘটেছে। এই ফাঁসির রায়টা আমি মনে করি এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তি বা পক্ষ এটার ঊর্ধ্বে উঠে বাংলাদেশের মানুষ এটার প্রতি অবিচল ছিল। এই বিচার আদায় করার আগ পর্যন্ত তারা রাজপথ ছাড়ে নাই, এবং এই দাবিটা মুহুর্মুহু স্লোগানে বারবার উঠে এসেছে। এনসিপির জায়গাটার থেকে যদি বলি, আমাদের দলটা কিন্তু গণঅভ্যুত্থানের গর্ভ থেকে এসছে, এবং বিচার সংস্কার, গণপরিষদ নির্বাচন, এই ম্যান্ডেটকে সামনে রেখে এই দলটা যাত্রা তৈরি, এখন পর্যন্ত পথ চলা এই বিচার সংস্কারকে কেন্দ্র করে। যখন শেখ হাসিনার মতো দাগী আসামি, মানে তাকে যখন আমরা বিচারের আওতায় আনতে পারে, মানে আমাদের জাতিগতভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা তখন এটা পারলাম, তখন কিন্তু এটা একটা নতুন ধরনের বার্তা দেয় যে কেউই কখনো স্বৈরতন্ত্র কায়েম করে কেউ কখনো এখানে পার পাবে না। আসলে ক্ষমতা না থাকলে বা রাষ্ট্রের মানে প্রতিষ্ঠান হাতে না থাকলে এগুলো কোনো কিছুই করা সম্ভব না। ইভেন হাতে থাকলেও কতটুকু করা সম্ভব এটা তো আমরা দেখছি। দলগুলো অনেক ভালো কথা বলে, অনেক প্রমিস করে। মোটা দাগে যদি আমরা, বাংলাদেশে কিছু কালচার আছে, আপনার পলিটিক্যাল কালচার আছে, কিছু সোশ্যাল কালচার আছে, এগুলোর কারণে আসলে মানে আপনি পলিটিক্সটা খুবই ওয়ান সেন্ট্রিক, মানে এটা শুধুমাত্র ধনী এবং পেশি শক্তি যাদের আছে, এবং আগে যারা পেশি শক্তিবান ছিল তাদের একটা কন্টিনিউশন। আপনি যদি আসনগুলো দেখেন, যে বাবার আসনে ছেলে লড়তেছে, দাদার আসনে নাতি লড়তেছে, এই জিনিসটাই কিন্তু চলে আসতেছে। আসনটা একটা উত্তরাধিকার, মানে এই সূত্রে প্রাপ্ত একটা জিনিস। আর যেটা আপনি চাকরি ক্ষেত্রে কথা বললেন, এই জিনিসটা পরিবর্তন করার জন্য, এটা শুধুমাত্র চাকরি খাত না, এটার অনেকগুলো কর্মসংস্থান খাতটা একটা বড় খাত, এবং বারবারই কর্মসংস্থানের জন্য আমাদের দেশের মানুষের কিন্তু লড়াই করতে হয়। এটার কারণ হচ্ছে যে মানুষ আসলে একটা ভালো জীবিকা চায়। আপনি ইন্টেনশনটা বুঝেন যদি, যে মানুষ একটা ভালো জীবিকা চায় বিধায় এই জিনিসটা ভালোভাবে সিকিউরিটিটা চায়। এই নিরাপত্তাটা আসলে কোনো একক, আমরা যেটা বলি, আমরা এনসিপির জায়গা থেকে আমরা এই জায়গাটা ক্লিয়ার করে বলি, এই খাতগুলো এককভাবে সংস্কার করার বিষয় না। এটা আপনার প্রত্যেকটা খাতে এটার এই টাচটা করতে হবে। এবং কর্মসংস্থান খাত যদি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায়োরিটি থাকে, এটা এক এক সরকার কিন্তু এক এক দল তার ম্যান্ডেট অনুযায়ী সে প্রায়োরিটি সেট করে। তা যদি কর্মসংস্থান আমাদের জন্য অবশ্যই প্রায়োরিটি। এখন আরেক দেখেন, বড় দলগুলো যখন বলে যে আমরা 1 কোটি কর্মসংস্থান করব, কিন্তু সেটার কোনো রোড ম্যাপ থাকে না। 1 কোটি কর্মসংস্থান বলতে কি ধরনের কর্মসংস্থান, এই প্রশ্নটা আসে। এখন এই ক্ষেত্রে আমি যেটা মনে করি, আমাদের জায়গা থেকে আমরা কর্মসংস্থানের সম্পূর্ণ নিরাপত্তার পক্ষে, কিন্তু আমরা জানি যে এই খাতগুলো যদি পরিবর্তন করতে হয় তাহলে সকল খাতের ব্যাপারেও এটার ইনভলভমেন্ট লাগবে, এটা ছাড়া এটা এককভাবে সম্ভব না। না, এটা করে না, বৈধতার জায়গা স্পষ্ট করে না, ধোপেও ঠিকবে না। এই জিনিসটা আমরা অভ্যুত্থানের 1 মাস পরই আমরা টের পাওয়া শুরু করলাম, যে আসলে হিউজ পরিমাণ মামলা বাণিজ্য হচ্ছে। এবং যেটা হয়, মামলা বাণিজ্য বলতে কি বুঝায়, জিনিসটা কি আমাদের পাবলিক বোঝেন কিনা, যে আমার যদি রাজনৈতিক প্রতিপক্ষ কেউ থাকে, তাকে ঘায়েল করার উদ্দেশ্যে আমি নানানভাবে মামলা ফ্রেমটা এমনভাবে তৈরি করব, অজ্ঞাতনামা ইত্যাদির মধ্যে দিয়ে তাকে আমি সেটার মধ্যে আসামি করব, যাতে করে তার উপরে অপারেশনটা, হ্যারাসমেন্টটা হয়। এখানে আমার পুলিশ যেহেতু একটা কোশ্চেনেবল বডি এখন পর্যন্ত, এই কোশ্চেনেবল বডিটা যেহেতু রিফর্ম হয় নাই, কেন কোশ্চেনেবল বলছে এটাও পরিষ্কার করা দরকার, কোনো রিফর্ম হয় নাই, এবং এটা এখন পর্যন্ত অসংস্কারকৃত একটা অবস্থায় আছে। সো অসংস্কারকৃত কোনো জিনিস শুধুমাত্র আপনার ভয়ে, মানে এখন যে সরকার আছে তার ভয়ে কোনো কিছু করছে, এইটা তো কোনো, মানে আপনি যে সুযোগের অভাবে সৎ, এটা তো কোনো মানে স্ট্যান্ডার্ড না। তো আপনাকে সংস্কার করে আসলে আইনত জায়গা থেকে তাদেরকে ঠিকঠাক করতে হবে। সো কিন্তু পুলিশ এটাকে আরো তার নিজের বাণিজ্য হচ্ছে, এটা দলগুলা যেমন বাণিজ্য হচ্ছে, এখানে পুলিশের নিজের বাণিজ্যও হচ্ছে। তো এটার কারণে আমার কাছে মনে হয় যে গণঅভ্যুত্থানের যে মামলাগুলো, এগুলো আসলে খুবই ক্রিটিক্যালি দেখা উচিত ছিল। ট্রাইব্যুনালের মানে এতটা আওতা নাই, কিন্তু কোনোভাবে যদি এটা আওতাভুক্ত করা যেত খুবই ভালো হতো। প্রত্যেকটা মামলা আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।
জাতীয় পার্টি প্রথমত এটা বাংলাদেশের কোনো দল না, এটা বাংলাদেশপন্থী রাজনীতি কখনোই করে না, ভবিষ্যতেও করবে না। এবং এটাকে মানে জাতীয় পার্টিকে তৈরি করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন ধরনের সংকট তৈরি করার জন্য। এবং এটার দখলটা এটা আপনি কখনো যে মানে বাংলাদেশপন্থী একজন লোক দিয়ে জাতীয় পার্টি আপনি দখল করবেন বা জাতীয় পার্টিকে রিফর্ম করবেন এটাও সম্ভব না। সো মোটা দাগে এবং তাদের যে কার্যক্রম গণ অধিকার পরিষদের মানে যে প্রধান নেতা তার উপরে যেভাবে হামলে পড়েছে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তাদের যে মানে আস্ফালন দেখতে পাওয়া যায়, এতে করে খুব পরিষ্কার যে তারা, এবং এটাও শুনতে পাওয়া যায় যে ৬০ জনকে জাতীয় পার্টি বিদেশ থেকে মানে আওয়ামী লীগের লোকজন তাদেরকে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে এবং জাতীয় পার্টির হয়ে তারা ইলেকশন করার প্রস্তুতি নিচ্ছেন। এগুলো আবার অ্যালাউ করা হচ্ছে নানান ফরম্যাটে। তো জাতীয় পার্টি বেসিক্যালি আওয়ামী লীগের বাইরে কিছুই না। এখন আওয়ামী লীগের উপর ভর করে তারা এতদিন রাজনীতি করেছে এবং আওয়ামী লীগের যতগুলো মানে অন্যায় জুলুম আছে যেগুলোর বিচার আওয়ামী লীগের দলগতভাবে হওয়া উচিত, সেটার সাথে সাথে অবশ্যই জাতীয় পার্টিরও দলগতভাবে বিচার হওয়া উচিত। নারীদের যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, এটা অত্যন্ত আশঙ্কাজনক এবং আমার পার্টি সহ সকল পার্টির মধ্যে সিমিলার অবস্থা বিরাজমান। এখানে ১ থেকে ১৯-২০ আছে, কিছু দল হয়তো চেষ্টা করে, কিন্তু মোটা দাগে আপনার যদি মানে এখানে পলিটিক্যাল পার্টিগুলার রিফর্ম যদি না হয় এবং আমাদের যে রাজনীতিকে বোঝার দৃষ্টিভঙ্গি সেটা যদি পরিবর্তন না হয় তাহলে এই অবস্থাটা এমনই থাকবে, এটা পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা নারীদেরকে নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু পলিটিক্সের পরিবেশ আর মাঠ এটা যদি অনিরাপদ থাকে তাহলে নারীরা আসলে পরিবারকে বেশি গুরুত্ব দিয়ে থাকে ইউজুয়ালি। তো সেই জায়গা থেকে যখন পরিবার কনসার্ন হয় তার নিরাপত্তা নিয়ে, তখন আসলে নারীকে বের করাটা বা তাকে আসলে ইনভলভ করাটা মুশকিল হয়ে যায়, তার নিজের জন্য এটা অনেক মুশকিল হয়ে যায়। কারণ যদি অনিরাপদ হয় আমি আমার পরিবারকে কিভাবে সান্ত্বনা দিব যে না এখানে আসলে ওই ধরনের একটা পুরুষের যে ধরনের নিরাপত্তার অভাব আছে সেটুকু আমি মেনে নিতে পারি, সেটাও গণতান্ত্রিকতার বিচার এটাও মানা যায় না, কিন্তু আমি অতটুকু মানতে রাজি আছি, কিন্তু আমার কিছু অ্যাডিশনাল নিরাপত্তার অভাব আছে। এবং যেটা করা হয় যে আমাদের ক্যারেক্টার শেমিং করা হয় স্পেশালি, এবং এটা সত্য মিথ্যা কিছু এটার কোনো পার্থক্য থাকে না। আমার কাছে মনে হয় যে এটা একটা সম্পূর্ণ সামাজিক আন্দোলনের বিষয়, এই সামাজিক আন্দোলনটা এবং রাজনৈতিক আন্দোলনেরও বিষয়। কিন্তু সমস্যাটা হয়ে যায় যখন এগুলো সরাসরি পাওয়ারের সাথে মানে পাওয়ারে যাওয়ার জন্য এই সামাজিক আন্দোলন করাটা কারোর জন্যই বাধ্যতামূলক নয়। তাহলে আপনি বিএনপিকে এটার বিপক্ষে আন্দোলন করতে দেখতেন, মানে বিএনপি পাওয়ারে যাবে এটার জন্য তার নারী নেত্রীদেরকে সেভ করা যদি প্রয়োজনীয় বিষয় হতো তাহলে বিএনপিকে আন্দোলন করতে দেখতেন। আমাদের এই যে 52% মানে আমাদের যে নারীরা আছেন তারা বেসিক্যালি দেখা গেছে যে তাদের বাসার যে পুরুষ সদস্য তাদের দ্বারা ভোটে ম্যানিপুলেটেড হন। এইবার সেটা হবে না এবং নারীদের নিজস্ব পলিটিক্যাল এজেন্সি দিয়ে তারা ভোট দিবেন, কিন্তু তারা কাদেরকে ভোট দিবেন সেটা দেখার জন্য তাদেরকে রাজনীতিতে কতটুকু আসলে মেয়েদেরকে স্পেস করে দিচ্ছে। আর স্পেস করে দেওয়ার জিনিসটা মোটা দাগে একটা নারী বিদ্বেষ তৈরি করে আমি মনে করি। কারণ যদি একজন নারীকে যোগ্যতার মাপকাঠিতে আপনি আনতে না পারেন তাহলে তাকে যেটা করতে হয় যে আপনি জোর করে স্পেস তৈরি করতে দিতে হয়। তখন পুরুষ যে সহকর্মী সে মনে করতে থাকে যে এই নারীর জন্য আমি যোগ্যতা থাকা সত্ত্বেও আমি জায়গাটা পেলাম না, এবং এক ধরনের করুণা, দয়া এবং অসহায়ত্বের জায়গা থেকে এটা চলতে থাকে। এটা মোটা দাগে সমাজে আরো বিশৃঙ্খলা এবং নারী বিদ্বেষ তৈরি করে। একই সাথে যেমন আমরা যোগ্য নারীর নেতৃত্ব চাই, আপনি যোগ্য নারীর নেতৃত্ব আপনি চাচ্ছেন ঠিকই, কিন্তু আপনি অযোগ্য পুরুষ নেতৃত্ব এবং সেই সাথে করাপ্টেড এবং এলাকায় দম্ভ ভরে চলাফেরা করতে পারে প্রভাবশালী এই ধরনের ক্যারেক্টার দিয়ে আপনি রাজনীতি পরিচালনা করছেন, সেই জায়গায় তো আসলে নারীরা পিছিয়ে থাকবেই। কারণ নারীদের বিবেকের জন্যই তারা এই ধরনের পলিটিক্সে ইনভলভ হন না। আপনারা কি মানে আমরা কি সেটাই চাই কিনা যে সবাই আসলে এই ধরনের রাজনীতি করবে, যে প্রভাবশালী হওয়ার চেষ্টা করবে, পাওয়ার পলিটিক্স করবে, জোর করবে, ডমিনেট করবে, এই ধরনের রাজনীতি আমরা চাই কিনা? তাহলে সে তো আসলে মানে জনগণের প্রতি আসলে তার কোনো কমিটমেন্ট থাকার দরকার নাই, সে তো পাওয়ারই খাটাইতে পারে। তাহলে মানুষের যে প্রমিসটা করবে সে 5 বছর এই কাজটা করবে, এইটা প্রতিজ্ঞা রাখার কোনো বাধ্যবাধকতা, ওয়াদা রাখার কোনো বাধ্যবাধকতা পুরুষদেরই নেই। সেক্ষেত্রে নারীদেরকে সামনে নিয়ে আসার জন্য আমি যেটা মনে করি যে ক্লায়েন্ট পেট্রন পলিটিক্স যেটা আছে আমাদের,
যে একজন চাঁদাবাজ আমার পালতে হয়, আমার একজন মাস্তান পালতে হয় সেফটি সিকিউরিটির জন্য, আমার 10টা গুন্ডা পালতে হয় এলাকার প্রভাব বিস্তার করার জন্য। এই জিনিসগুলো আসলে আপনারা কি তাহলে নারীদের কাছ থেকে এক্সপেক্ট করেন কিনা? কারণ পলিটিক্সটা এরকমই আছে এখন পর্যন্ত। এখন নারীদেরকে আমরা সামনে নিয়ে আসার জন্য খুবই চেষ্টা করছি, কিন্তু আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা পরিবেশ নারীদের রাজনীতি করার মতো একেবারেই না, একেবারেই না। আমরা ন্যূনতম এখানে কোনো কিছু কাজ করতে পারিনি। আমাদের এটা ঠিক করার জন্য একটা বড় রাজনৈতিক এবং সামাজিক আন্দোলন তৈরি করা সম্ভব, দলমত নির্বিশেষে। আমি মনে করি এটা সম্ভব না, লেভেল প্লেইং ফিল্ড হবে না। সেই সাথে আপনি এবং আমাদের এখানে নির্বাচনের সময় যে হত্যাকাণ্ডগুলো হয় সেটা হয়তো আমরা থামাতে পারবো না। আমরা এখনই হত্যাকাণ্ড দেখছি বিভিন্ন সময়ে, এবং এগুলো কোনো পার্টিকুলার একে তো হচ্ছে দলগুলোকে দায় নিতে হবে, আবার পার্টিকুলার দলেরও বিষয় না, এটা পরিবেশ, এটা সংস্কৃতির বিষয়। আবার এখানে আপনার পুলিশ রিফর্মটা হয় নাই, আপনার আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য যে গোয়েন্দা বাহিনীর কোনো সংস্কার হয় নাই। এই গোয়েন্দা বাহিনী দিয়ে ইন্ডিয়া আমাদের উপরে এক ধরনের দখল চালিয়েছিল। এই গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে এই পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীতে এটা একটা দখল আছে, এটা ওপেন সিক্রেট। এবং অভ্যুত্থানের সময় আপনার মনে করে দেখেন যে এটা একটা কথা উঠেছিল, এবং সেই জায়গাগুলো রিফর্ম আসলে হয় নাই। এখনো আসলে মাঝে মাঝে আমরা শুনতে পাই যে আমাদের ক্যাবিনেট, উপদেষ্টা ক্যাবিনেট আসলে পর্যাপ্ত ইনফরমেশন পান না ডিজিএফের কাছ থেকে, এক ধরনের অসহযোগিতা হয়তো তারা পান। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় ডিজিএফের কর্মকাণ্ড এবং বক্তব্য, সেনা কর্মকর্তাদের বক্তব্য আমাদেরকে অবাক করে, যে রাজনৈতিক বক্তব্য কেন তাদের কাছ থেকে আসছে। এই যে একটা টোটাল পরিস্থিতি, আমরা শুধুমাত্র সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবেই এই কারণে যদি আমরা মনে করি যে নির্বাচন সুষ্ঠু এবং ফেয়ার হবে, এটা আমরা ভুল করছি। এটা একটা কালেকটিভ, এবং সেখানে নির্বাচন কমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা। দুইটা প্রতিষ্ঠান, একটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আর একটা হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আসলে কোনোভাবেই আনবায়াসড কোনো প্রতিষ্ঠান নাই এই মুহূর্তে যেটা আছে, এবং তারা পার্টিকুলারলি সব দলকে মানে খুশি করার জন্য চেষ্টা করে, কিন্তু আসলে তাদের মধ্যে যাদের লোক আছে তারাই আসলে তাদেরকে খুশি করে। মানে এই ধরনের একটা ওই তোষামুদি ব্যাপার এই নির্বাচন কমিশনের মধ্যে আছে। তো এটা তো আমরা একদম আমাদের প্রতীক ইস্যুতে আমরা একেবারে লাইভ এটা ফেস করেছি। সো এই নির্বাচন কমিশন দিয়ে বা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে আমি মনে করি না লেভেল প্লেইং ফিল্ড বা সুষ্ঠু নির্বাচন এটা সম্ভব। যদি মানে সদিচ্ছা থাকে, সবাই যদি সহযোগিতা করে, তাহলে সম্ভব কিনা এটা সময় বলে দিবে, কিন্তু আমি অবস্থার দৃষ্টিতে দেখতে পাচ্ছি। প্রথমত আমি দেখি এনসিপির কাজটা হচ্ছে মানে যেখানে বাধা আসবে সেই বাধার জায়গাটা উন্মুক্ত করা, মানুষের সামনে বলা যে এই কাজটা কেন, একটা ভালো কাজের ক্ষেত্রে কোন 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 ক্ষেত্রে বাধাটা আসে, এই জিনিসগুলো উন্মুক্ত করা। এটা হচ্ছে এনসিপির একটা প্রথম তার কাজের মধ্যে পড়ে। আর এখানে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কিন্তু আগে পাওয়ারে যাওয়ার অভ্যাস আছে। সো তারা জানে যে কোথায় কিভাবে পাওয়ারটা কন্ট্রোল করার জন্য কোন প্রশাসনিক চেঞ্জগুলো করা প্রয়োজন হয়, তারা সেগুলো করেছেন সবই। এবং এখন এসে যেগুলো আবার মানে প্রশাসনিক যে পরিবর্তন, এটাও তাদের হাতেই থাকবে। কারণ হয় কি হচ্ছে, লোক বানানো হয়, মানে জামাতের ডিসি, বিএনপির ইউএনও, এইভাবে করে লোক বানানো থাকে তাদের। কিন্তু আমরা তো আসলে স্থানীয় সরকারকে এম্পাওয়ারমেন্ট করার যেহেতু আমাদের কোনো নাই, প্রক্রিয়া নাই, সেক্ষেত্রে দেখা যায় যে এই দলগুলো তাদের নিজেদের মতো করে প্রশাসন চালাইতে পারে। এখন আপনি যেটা বললেন যে এই দলগুলোর সাথে মানে এনসিপির যে জায়গাটা, এটা হওয়া উচিত গণঅভ্যুত্থানপন্থী। এখন এটার মিনিংটা কি? মিনিংটা হচ্ছে যে আপনি দেখবেন এটাকে নতুন বাংলাদেশকে যে কোনো স্টেপ নিতে গেলে নতুন বাংলাদেশের যে কথাটা আমরা বলেছি, আমরা সেটার পক্ষে অবস্থান নিচ্ছি না বিপক্ষে। যদি সেটার বিপক্ষে হয় আমরা সেটার বিপক্ষে থাকবো, আর যদি দেখি যে আমার কাজটা গণঅভ্যুত্থানের পক্ষে থাকছে তাহলে আমি ওই পক্ষে কাজ করব। কিন্তু আমার মনে হয় না যে জামাত বা বিএনপি বা মানে আগের যে রাজনৈতিক দল তাদের এই ধরনের কোনো জায়গা আছে। এখানে দল টেকানোর একটা ব্যাপার থাকে, দল যদি মানে এইবার পাওয়ারে যেতে না পারে তাহলে দলটাই টিকবে না, এই ধরনের আশঙ্কা নিয়ে এখন পুরনো রাজনৈতিক দলগুলো করছে আর রাজনীতি করছে। অন্যদিকে এনসিপি তো গ্রোয়িং,
তার এখন তার শুধু সামনে সম্ভাবনাই আছে, সামনে আসলে হতাশ হওয়ার মতো কিছু নেই, সামনে শুধু সম্ভাবনাই। হ্যাঁ, তো আমরা যেহেতু একদমই শুরুতে শুরু করছি, আমার মনে হয় যে আমাদের জায়গাটা হওয়া উচিত আমাদের স্বাতন্ত্র্য ধরে রাখা, আমাদের অস্তিত্বের ব্যাপারে, নিজেদের অস্তিত্বের ব্যাপারে ভালনারেবল না হয়ে বরঞ্চ কনফিডেন্ট থাকা, এবং দলগুলোকে আসলে এক পেজে নিয়ে আসার, একসাথে বসার সুযোগ করে দেওয়া এবং তাদেরকে আসলে নিজেদের দলীয় সংকীর্ণতা থেকে বের করে আনা, এটা হচ্ছে আমাদের কাজ আমার কাছে মনে হয়। আমরা ইনশাআল্লাহ আমরা চাই, আমরা চেষ্টা করছি ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার, কিন্তু আমরা একটা জোটের কথাও ভেবেছি। এই জোটটা হওয়া উচিত যে সংস্কারের পক্ষে, নির্বাচনের পক্ষে এবং গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে যারা গাঠনিক ক্ষমতা চাচ্ছেন পরের কনস্টিটিউশনে, সেটার পক্ষে যারা অবস্থান নিয়েছেন তাদের সাথে আমরা একটা জোট চাচ্ছি। তো যদি এটা কাজ করে তাহলে খুবই ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ আমরা একটা মানে একক প্রার্থী তালিকা ঘোষণা করব। আমার ক্ষেত্রে আমি আসলে আসন ভিত্তিক পলিটিক্স করার পক্ষপাতী না। আমরা মনে করি যে আসলে একজন পলিটিশিয়ানের দায়িত্ব পুরো বাংলাদেশ। আমি সেভাবেই চিন্তা করেছি, যদি সুনির্দিষ্ট আসনে কোনো কিছু ভাবতে হয়, আমার মনে হয় যে আমার দল সেই বিবেচনাটা অবশ্যই তার করার সক্ষমতা থাকা উচিত, আমার ব্যাপারে সেই রিডিং থাকা উচিত, নিশ্চয়ই আছে। আমি চেষ্টা করব যে দলের পক্ষ থেকে যেটা আমাকে ডিসাইড করে দেওয়া হবে সেটা নিয়ে ভালোভাবে কাজ করার।